সমাধান হবে যে আমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে হবেই। এই ধরনের সমস্যা আমাদের বা বৌদ্ধদের বা সংখ্যালঘু যারা আছি, আসলে আমরা সংখ্যালঘু দাবি করতেছি যে এটা মানে বর্তমান প্রেক্ষাপটের পরিপ্রেক্ষিতে আসলে আমরা সংখ্যালঘু না, আমরাই আদিবাসী। এই বাংলাদেশ আমাদের, এই উপমহাদেশ আমাদের, এখানে পূর্বপুরুষরা সব আমাদের। তা আমি চাচ্ছি একদম স্থায়ী একটা সমস্যার সমাধান হবে, যে সমস্যা আমাদের একদম নিরাপত্তা দিবে এবং আমরা সবাই এক বর্ণ, এক কথায়, এক বাক্য, এক গীতা, এক চণ্ডী, এক আরাধ্য দেবতা, এই এটা কি এক ব্রহ্মার আশ্রয়ে চলে আসবো, এটাই আমার প্রত্যাশা। এবং যতদিন পর্যন্ত এই এক বাক্যে আসতে পারবো না, ততদিন পর্যন্ত আমাদের কোনো মুক্তি নেই। আমরা এক কথায় আসতে না পারলে আমাদের কোনো মুক্তি নেই। ঠিক বলেছেন। আমরা সবাই প্রার্থনা করব যাতে এমনটাই হয়, আর আমরা বিশ্বাসও রাখবো যাতে এমনটাই হবে, যেখানে আমাদেরকে কোনো বিষয়ে চিন্তা করতে হবে না। আর ভয় কেন পাবো আমরা? কারো কাছ থেকে আমরা কিছু আশা করব না। আমরা নিজেরাই প্রতিরোধ গড়ে তুলব। যখন আমাদের গায়ে আঘাত আসবে আমরা তার যোগ্য জবাব দিব। আমরা চুপ করে বসে থাকবো না। আর ঠাকুরের কাছে প্রার্থনা করব যাতে সব কিছু ঠিকঠাক হয়ে যায়, সব কিছু আগের ছিল ভালো হয়ে যায়। আচ্ছা, আর একটা কথা, এই হচ্ছে এই কয়েকদিন ফেসবুকে খুব গুজব ছড়িয়েছে, তো এইগুলো থেকেও একটু সচেতন থাকতে হবে। আসল খবর খুবই কম ছড়াচ্ছে, গুজব বেশি ছড়াচ্ছে। আবার তো অনেকে তো বলছে হামলাগুলো কিছুই না, সব গুজব। তো এগুলো দেখলে মাঝে মাঝেই আর মন ঠিক থাকে না। তো সেজন্য বলছি একটু সত্যতা যাচাই করে নেবেন যে কোনগুলো আসলে ঠিক খবর, কোনগুলো ভুয়ো খবর। বেশি বেশি প্রার্থনা করবেন সবার জন্য, সবাই যাতে সুস্থ থাকে, নিরাপদে থাকে। আচ্ছা, হ্যাঁ ম্যাডাম, আমি একটু বলতে চাই আর কি। হ্যাঁ হ্যাঁ বলুন। এখনো আমাদের এখানে প্রতিদিন গতকালকেও পাহারা দিতে হয়েছে। এখন আজকে ওই 10টার পর থেকে মানে খাওয়া দাওয়া করে পাহারা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। এখন সবচেয়ে বেশি বড় দুঃখ লাগতেছে যে একটা অপপ্রচার যে বাংলাদেশে কিছু হচ্ছে না সংখ্যালঘুদের উপরে, মানে এটা হলো একটা গল্প। তো এখন আমাদের মানে এই যে আমাদের উপরে বারবার যে সমস্যা হচ্ছে, বারবার যে আমাদের মন্দির আক্রমণ হামলা করতেছে, আমাদের মাহবুবদের উপরে অত্যাচার করতেছে, এটার থেকে বের হতে হবে, একটা সমাধান আসতে হবে। সমাধানের একটা উপায় হলো আমরা যে এই যে ভবিষ্যতে আমরা কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে হলে আমাদেরকে আগে সুরক্ষা দিতে হবে, তারপরে আমরা কোনো একটা নির্বাচনে অংশগ্রহণ করবো। সুরক্ষা আইন দরকার। বারবার এখানে সংখ্যালঘুরা সেই 71 সাল থেকে একইভাবে নির্যাতিত হয়ে আসতেছে। এটা হলো আমাদের পরামর্শ। এখনো আমাদেরকে এখানে আমাদের সুরক্ষার জন্য আমাদের ওই যে প্রতিদিন পাহারা দিতে হবে। এখনো আমরা আতঙ্কের মধ্যে আছি। এটা হলো আমি কিছু বলতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বলুন। সুরক্ষা আইনটা যিনি বললেন, এটা করবে নাকি? আমাদের মধ্যে এরকম কেউ আছে যে এরকম সরকারকে করে রাষ্ট্র করে দেবে? আমাদের যেগুলো আছে উপরে লেভেলে যেগুলো আছে ওগুলো তো এই মানে মানে ঠিকঠাক বলছে না আর কি, তারা পল্টি খেয়ে যাচ্ছে। সুরক্ষা বলতে রাষ্ট্র তো স্বীকার করতেছে না, এই যে অপরাধ করতেছে এটা স্বীকার করে না, কোনো কালেই স্বীকার করে না। স্বীকার যদি না করে তাহলে তো মানে তার অপরাধ যারা করতেছে তাদের কোনো শাস্তি হবে না। যেমন ওই যে আমরা কুমিল্লাতে যে দুর্গাপূজার সময় যে এখানে যে ঘটনা হয়েছে, এটা তো স্বীকারও করে নাই। যারা অপরাধী তাদের কোনো বিচার হয়নি। হ্যাঁ সেটাই, অনেক জায়গায় তো এরকম হচ্ছে, কোনো বিচার নেই, লুটপাট হচ্ছে। তো যারা অপরাধ করে তাদেরকে পার করে দেওয়া হচ্ছে, বলছে এটা কোনো অপরাধই না। তার মানে রাষ্ট্র এই যে অপরাধ করতে যে স্বীকার করে না,
এখনো সে গতকালকেও সে কথা বলছে। এই তো। এটা হচ্ছে শেল্টার দিয়ে চলছে আর কি, শেল্টার দিয়ে চলছে যে তোরা ভাঙ, আমরা তোদের পিছনে আছি। কিন্তু আমাদের তো এরকম নেই, আমাদের কেউ কোনো দেখো সত্যটা ঘটনা যে হচ্ছে সত্যটা স্বীকার করে না, যার কারণে এরা ফাঁক পেয়ে যাচ্ছে। যাই হোক, আচ্ছা মানে আপনি যে সরকারই বলুন না কেন, আমরা যারা সংখ্যালঘু আছি, সংখ্যালঘুর উপরেই হামলাটা বেশি হয় আর কি। সর্বকালে সর্ব জায়গায় সর্ব অবস্থায়, শুধু বাংলাদেশে বললে ভুল হবে, সব জায়গায় একই অবস্থা। চাই যেখানে বৌদ্ধ হোক আর খ্রিস্টান হোক আর যে অন্য দেশ, এখানে একটা কথা, অন্য দেশ থেকে তো মানুষ চলে আসতেছে না, তারা একটা সুরক্ষা পাচ্ছে বলে আসতেছে না, কিন্তু আমাদের দেশ থেকে তো চলে যায়, এখানে সুরক্ষা পাচ্ছে না বলে চলে যায়। এটা অবশ্য ঠিক, কিন্তু বাংলাদেশের জন্য এটা একটু আর কি এটা আচ্ছা, আমরা সর্বত্র প্রকারে ঠাকুরের উপর এটা ছেড়ে দিই। আমরা বিশ্বাস রাখবো যে সব আবার ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে। এখন আমরা ক্লাসের টপিকে ফিরে যাই। আচ্ছা, গত ক্লাসে যা পড়ানো হয়েছিল, এরপর তো অনেকটা গ্যাপ পড়ে গেছে। তো গত ক্লাসে কি কি পড়ানো হয়েছিল আশা করি সকলের মনে আছে। আচ্ছা, আমাকে একটু বলুন যে এখানে কার কার কাছে ব্যাকরণ কণিকা বা কৌমুদি কোনোটাই নেই, একটু হ্যান্ড রেজ করবেন। আচ্ছা, জয় মণ্ডল হাত তুলেছেন। আপনার কাছে কি পিডিএফটাও নেই? আমি অফিসে তো দিয়ে বাবা হাত করেছে, এই কারণে আমি এগুলো নিয়ে আসতে পারিনি। তারপর আমি এখানে ম্যানেজ করে ক্লাসে অ্যাটেন্ড করছি, ক্লাসটা এত লোভনীয় মিস করতে পারছি না। আচ্ছা, সমস্যা নেই, আমাদের তো সবসময় ক্লাস নোটগুলো দিয়ে দেওয়া হয়। আচ্ছা, তারপরেও এটা যত তাড়াতাড়ি সম্ভব জোগাড় করে নেবেন। আর পিডিএফটা ক্লাসের পর আমাকে নক দিবেন, আমি আপনাকে পিডিএফটা পাঠিয়ে দিব। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার বা আপনার নিক নেম যদি বলতেন তাহলে আমি নক করতে সুবিধা হতো। ও, আমাকে চিনতে পারেন না আপনারা? আমি স্নেহা মিত্র, মনে পড়েছে? ওই যে একদম প্রথম দিনের অনুষ্ঠানে ছিলাম, তারপর খুব কম এসেছিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমি স্ক্রিন শেয়ার করছি। স্ক্রিন দেখা যাচ্ছে নিশ্চয়ই? হ্যাঁ, দেখা যাচ্ছে। ঠিক আছে। তো এটা হচ্ছে মূলত একটা গল্প, যেখানের মধ্যে আমরা গত ক্লাসে পড়েছি যে দ্বিতীয়া তৃতীয়ার প্রয়োগ। তো ওটা আর একটু ভালোভাবে মনে থাকার জন্য এবং পূর্ববর্তী ক্লাসেরগুলো আবার রিভিশন করার জন্য আমরা একটা গল্প নিয়েছি, যেটা থেকে আমরা একটু একটু পড়ব। আচ্ছা, দেবনাগরী হরফ পড়তে পারেন না এমন কি কেউ আছেন? কেউ নেই? বাহ, খুব ভালো অগ্রগতি। ঠিক আছে, খুবই দুঃখিত, এখানে অ্যাড চলে এসেছিল। আচ্ছা, এখানে আমরা গল্পটা পড়ব। এটার নাম হচ্ছে চিত্র রচনা, অর্থাৎ চিত্র আঁকা বা চিত্র রচনা করা। এখানে কোনায় বাক্সে দেওয়া আছে ইয়ৎ তৎ দ্বিতীয়া তৃতীয়া, অর্থাৎ ইয়ৎ তৎ মানে হচ্ছে যেটা আর সেটা। আমরা বাংলায় বলি যেটা করছো সেটা ভালো হচ্ছে না, অথবা যখন করছো তখন ভেবেচিন্তে করো, এরকম করে বলি। তো সংস্কৃতগুলো আছে, এগুলো হচ্ছে অব্যয়, যেগুলো হচ্ছে কোনো কিছুর প্রভাবে পরিবর্তিত হয় না। অব্যয় টপিকটা আপনাদেরকে পরবর্তীতে ধীরে ধীরে বোঝানো হবে।
তো আপাতত এটুকুই জেনে রাখুন, ইয়াত মানে হচ্ছে যেটা, তাত মানে হচ্ছে সেটা, আর দ্বিতীয়া তৃতীয়া হচ্ছে এখানে বিভক্তির প্রয়োগের কথা বলা হয়েছে। আচ্ছা, আমি এখানে পড়ব, এরপর কোথাও যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় বা কথা কেটে যায় বা কিছু হয় আমাকে জানাবেন। শিক্ষকः ভো अहं কৃষ্ণ। আচ্ছা, জুম করে দিবি। আচ্ছা, আমি গ্রুপে পিডিএফটা দিয়ে দিই, যারা যারা দেখতে পাচ্ছেন না তারা হচ্ছে গ্রুপ থেকে দেখে নিন। আচ্ছা, আমি দিদি ভাই হ্যাঁ বলুন। বলছিলাম যে এটা ওই যে সংস্কৃত বইয়ে কত নম্বর বই আছে এটা? এটা হচ্ছে যাদের কাছে সংস্কৃত দীক্ষা বইটা আছে তাদের থাকবে, সম্ভাষণম বইয়ের 40 পৃষ্ঠা। হ্যাঁ, শোনা যাচ্ছে না, ওই যে কেটে কেটে যাচ্ছে আর কি। আচ্ছা, বলছি সংস্কৃত দীক্ষা এই বইটা যাদের কাছে আছে তাদের কাছে একটা ছোট বই আছে সম্ভাষণম, ওরা বইটা খুলে দেখতে পারেন, 40 পৃষ্ঠায় এই গল্পটা আছে। ফার্স্ট বই না? হ্যাঁ, আচ্ছা, বইয়ের নাম হচ্ছে সংস্কৃত স্বাধ্যায়ঃ। এই বইটা আপনাদেরকে দেওয়া হয়নি, মানে অনেকেই কিনেছেন, গ্রুপে বলা হয়েছিল একবার। শিমুল দে বোধহয় বলেছিলেন যে যারা যারা পারবেন এই বইটা নিতে। অসুবিধা নেই, আমি গ্রুপে পিডিএফটা পাঠিয়ে দিব, আপাতত ওটা দেখে পড়তে পারবেন। আচ্ছা, শিক্ষকः ভোः अहं কৃষ্ণফলকে বহুনি চিত্রাণি লিখামি। এখানে শিক্ষক বলছেন ওহে, অর্থাৎ ছাত্রদেরকে সম্বোধন করে বলছেন, আহম মানে শিক্ষক, কৃষ্ণফলকে মানে হচ্ছে ব্ল্যাকবোর্ড, বহুনি চিত্রাণি লিখামি, অনেকগুলো চিত্র লিখছি বা আঁকছি। এখানে আমরা দেখব যে চিত্রাণি শব্দটি, কেউ কে বলতে পারবেন এটা হচ্ছে কোন শব্দরূপের মতো হয়েছে? আচ্ছা, আমি বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা, না লতা না, চিত্র থেকে এসেছে। চিত্র হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ, অকারান্ত ক্লিবলিঙ্গ, যা ফল শব্দের মতো হয়েছে। যাদের কাছে কণিকা কৌমুদী আছে তারা শব্দরূপটা খুলতে পারেন। হ্যাঁ, এটা দ্বিতীয়া লেগেছে এখানে। দ্বিতীয়াতে দেখুন, ওখানে প্রথমা বিভক্তি তো ফলম ফলে ফলানি, দ্বিতীয়া তো ফলম ফলে ফলানি। তো ফলানি হচ্ছে বহুবচন, এখানে চিত্রাণীও বহুবচন। আচ্ছা, এরপর হচ্ছে ভবন্তঃ তদ দৃष्ट्वा यत् इच्छन्ति तत् लिखन्तु। তোমরা সেটা দেখে যেটা ইচ্ছা সেটা লিখো বা আঁকো। এখানে দৃष्ट्वा শব্দটা এসেছে, যেটা হচ্ছে দৃশ ধাতুর সাথে ত্বাচ প্রত্যয় লেগেছে, এটাও পড়ানো হবে ত্বাচ। আপাতত জেনে রাখুন যে এটা কোনো ধাতুর সাথে যখন লাগে, এটা হচ্ছে একটা প্রত্যয়, এটা যখন কোনো ধাতুর সাথে লাগে তখন সেই ক্রিয়াটা অসমাপিকা ক্রিয়া হয়ে যায় এবং অর্থ হয় দেখে, বা যদি ক্রি ধাতুর সাথে লাগে তাহলে হবে করে, যদি গম ধাতুর সাথে লাগে তাহলে হবে গিয়ে, অর্থাৎ অসমাপিকা ক্রিয়া করে থেকে গিয়ে এগুলোই নির্দেশ করে। দৃष्ट्वा यत् इच्छन्ति तत् लिखन्तु। লিখন্তু শব্দটিতে লোট লকার লেগেছে, প্রথম পুরুষ এক বচনের প্রথম পুরুষ বহু বচনের অন্তু লেগেছে,
লিখ ধাতুর সাথে অন্তু লেগে লিখান্তু হয়েছে। আপনাদেরকে লোট লকার বোধহয় এখনও পড়ানো হয়নি, পড়ানো হবে। লোট লকার সাধারণত আদেশ বা অনুজ্ঞা অর্থে বোঝানো হয়। এখানে শিক্ষক ছাত্রদেরকে বলছেন, তাই এখানে লোট লকার ব্যবহৃত হয়েছে, অর্থাৎ আদেশ দিচ্ছেন যে তোমরা করো বা লিখো। চন্দনः শ্রীমান লেখন্যা লিখামি উত অঙ্কন্যা। এখানে চন্দন নামের একজন ছাত্র জিজ্ঞেস করছেন শিক্ষককে শ্রীমান সম্বোধন করে, অর্থাৎ আমরা যেরকম বলি যে শ্রীমান বা স্যার, তো ওরকম সম্বোধন করে বলছে যে লেখন্যা। এখানে লেখন্যা শব্দটা এসেছে লেখনী শব্দ থেকে, যেটা হচ্ছে ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। কণিকা বা কৌমুদীতে দেখবেন নদী শব্দের রূপ দেওয়া আছে, ওটা যারা আছে তারা একটু বলবেন যে নদী শব্দের কোন রূপের মতো এটা হয়েছে। লেখন্যা। আচ্ছা, আমি বলে দিচ্ছি, নদী শব্দের তৃতীয়া এক বচনের মতো হয়েছে। নদী শব্দের তৃতীয়া এক বচন হয় নদ্যা, দ্বিবচনে হয় নদীভ্যম, আর বহু বচনে হয় নদীভিহি। তো এখানে লেখনী, লেখনী অর্থাৎ হচ্ছে কলম বা যেটা দিয়ে লেখা হয়। তো লেখনী শব্দটি হচ্ছে স্ত্রীলিঙ্গ, দীর্ঘ ইকার অন্ত স্ত্রীলিঙ্গ, যার কারণে এখানে তৃতীয়া লেগে লেখন্যা হয়েছে। একইভাবে অঙ্কন্যা, ওইটাও একইভাবে হয়েছে অঙ্কণী, যেটা হচ্ছে ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, একই রকম রূপ লেগেছে। আর এখানে যে উত আছে সেটা আরেকটা অব্যয়। উত হচ্ছে আমরা ইংরেজিতে যেটাকে অর বলি, বাংলায় বলে অথবা। তো সে প্রশ্ন করছে কলম দিয়ে লিখবে নাকি যেটা দিয়ে আঁকা হয়, অর্থাৎ পেন্সিল ধরে নিতে পারি আমরা, পেন্সিল দিয়ে লিখবে নাকি কলম দিয়ে লিখবে। কেন লিখামহা, কিসের দ্বারা। কেন অর্থ হচ্ছে কিসের দ্বারা, লিখামহা লিখব। আচ্ছা, আপনারা তো পড়েছেন, লিখামহা শব্দে কোন লকার লেগেছে একটু বলবেন। আপনারা রেসপন্স করবেন। লর্ড লকারের না, লর্ড লকার, হ্যাঁ, এটা লং লকারের হচ্ছে যে ইয়ে লেগেছে উত্তম, না লং নয়, লটই লেগেছে বর্তমানকালে। উত্তম পুরুষের বহুবচন। লকার। হ্যাঁ, তো ও ছাত্র, তো ও সবার পক্ষ থেকে জিজ্ঞেস করছে যে কি দিয়ে লিখবে, এজন্য এটা বহু বচন হয়েছে। উত্তম পুরুষের বহু বচন লট লকারে, যেটা হয় আ মহা যুক্ত হয়, এখানে লিখ ধাতুর সাথে যুক্ত হয়ে লিখা মহা হয়েছে। শিক্ষকः অঙ্কন্যা আপি লেখিতুম শক্নবন্তি। শিক্ষক কি বলছে যে অঙ্কন্যা অর্থাৎ যেটা দিয়ে আঁকো বা পেন্সিল দিয়েও লিখতে পারো। আচ্ছা দিদিভাই, এটা শোনা গেল না কি এই নেটটা ডিস্টার্ব করছে? এই লাইনটা নাকি আগের লাইনটা? হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে না? ওই আগের লাইনটা কেন লিখাম হয়, এটা ওই লিখামটা কোনটা কেটে গিয়েছে তো। আচ্ছা আচ্ছা, লিখামহাটা বলছি, যেটা লট লকারে উত্তম পুরুষ বহুবচন লেগেছে আমহ লিখ ধাতুর সাথে, ফলে লিখামহ হয়েছে। কেটে কেটে যাচ্ছে, আর কি শোনা যাচ্ছে না। আচ্ছা, আপনাদের যদি তাও অসুবিধা হয় আমি এটা ক্লাসের পর রেকর্ডিংটা পাঠিয়ে দিব। এখানে মূলত ওই যে শব্দগুলোর প্রয়োগগুলো বোঝানোর জন্যই হচ্ছে আমি এটা গল্পটা শুরু করেছি। আর আপনাদের তো প্রতি সপ্তাহে একটা করে গল্প পাঠানো হয় গ্রুপে চর্চা করার জন্য। আচ্ছা, খুব ভালো, দরকার আছে। শিক্ষকः অঙ্কন্যা আপি লেখিতুম শক্নবন্তি। এখানে শিক্ষক বলছেন যে অঙ্কন্যা অর্থাৎ যেটা দিয়ে আঁকো বা পেন্সিল, ওটা দিয়েও লিখতে পারো। আপি হচ্ছে ও,
মানে পেন্সিল দিয়েও লিখতে পারো। লেখন্যা वर्णलेखन्या अन्येन केनचित् वा लेखितुं शक्नुवन्ति। এবার এখানে লেখন্যা বর্ণলেখন্যা দুটো দেখেই বোঝা যাচ্ছে যে দুটোর রূপ অনেকটা একই। আমাকে আপনারা বলবেন अन्येन এটা কোন শব্দের শব্দরূপের মতো হয়েছে এবং কোন বিভক্তি লেগেছে। নো রেসপন্স। লং লকারের না এটা প্রথম পুরুষের এটা ধাতুরূপ নয় তো, এটা শব্দরূপের কথা বলছি। এটা ধাতু, এটা ক্রিয়াপদ নয়। अन्येन শব্দটি এসেছে অন্য শব্দ থেকে, अन्य সংস্কৃততে বললে এটার অর্থ হলো অন্য। তো এটা হচ্ছে ব্যক্তিবাচকও হতে পারে, বস্তুবাচকও হতে পারে। এখানে যেহেতু বস্তুবাচক আমরা সাধারণভাবে ধরে নেব এটা ক্লিবলিঙ্গ। अन्येन এটা হয়েছে দুঃখিত, এটা अन्य শব্দটা হয়েছে স্বরান্ত পুংলিঙ্গের মতো, নর শব্দের মতো। দেখুন নর শব্দের তৃতীয় একবচনে আছে নরেনা, নরেনা, ওটার মতো হয়েছে अन्येन। অর্থাৎ এখানে বলছে লেখন্যা বা যেটা দিয়ে লেখো, বর্ণলেখন্যা অর্থাৎ রং পেন্সিলের কথা বলছে। अन्येन বা অন্য যে কোনো কিছু, কেনচিৎ মানে যে কোনো কিছু দিয়ে লিখতে পারো। শক্নুবন্তি মানে হচ্ছে লিখতে পারো। আচ্ছা, এরপর বসুমতী নামে একজন জিজ্ঞেস করছে अहम अंकन्या লিখামি। সে বলছে যে সে পেন্সিল দিয়ে লিখবে। আরেকজনের কথা বলছে এখানে পবিত্রা, পবিত্রা লেখন্যা লিখতি শ্রীমান। সে বলছে যে তার ফ্রেন্ড পবিত্রা নামে একজন ফ্রেন্ড, সে কি দিয়ে লিখছে, সে কলম দিয়ে লিখছে। সে সেটা স্যারকে আবার বলে দিয়েছে। তো পবিত্রা এবার বলছে যে अहम अंकणीं না আনিতবতী। আনিতবতী হচ্ছে এটাও হচ্ছে একটা প্রত্যয়ন্ত শব্দ, এটাও পড়ানো হবে। এটা বোধহয় তবতু প্রত্যয় লেগেছে এখানে, আপূর্বক নি ধাতুর সাথে তবতু প্রত্যয় লেগে আনিতবতী হয়েছে, যেটার অর্থ হচ্ছে আনিনি। এটা মূলত এই যে তবতু প্রত্যয়টা মূলত পাস্ট টেন্সে ব্যবহৃত হয়, অর্থাৎ অতীতকালে। তো বলছে সে আনেনি, সে কি আনেনি, সে পেন্সিল আনেনি। এজন্য अतः লেখন্যা বিমানম লিখামি। তো সে বলছে সেজন্য अतः তাই লেখন্যা কলম দিয়ে সে কি লিখছে, বিমান। বিমান তো আমরা সকলেই চিনি, বিমান লিখছে বলছে, অর্থাৎ বিমান আঁকছে সে। ওই যে স্যার বলেছে যে ইয়ৎ ইচ্ছন্তি তৎ লিখন্তু, প্রথম লাইনেই বলেছে যেটা ইচ্ছে সেটা করো, সেটা লিখো। তো সেজন্য সে কি বলছে, সে বলছে আমি কলম দিয়ে বিমান আঁকছি। আরেকজন শিক্ষার্থী অঞ্জলি, সে বলছে শ্রীমান अहम কুর্চেন শ্রীগণম লিখামি কিম। এখানে অঞ্জলি নামের শিক্ষার্থীটা জিজ্ঞেস করছে যে স্যার আমি কি কুর্চেনা, কুর্চ শব্দটাও আবার একই নর শব্দের রূপের মতো হয়েছে, তৃতীয় এক বছর লেগেছে। কুর্চেনা অর্থাৎ কুর্চের দ্বারা, কুর্চ অর্থ হচ্ছে ব্রাশ বা তুলি। সে জিজ্ঞেস করছে যে তুলি দিয়ে শ্রীগাল আঁকবে কিনা। তারপর শিক্ষক বলছে লিখাতু। এই যে লিখাতু শব্দে আবার লেগেছে লোট লকার, অর্থাৎ আদেশ বুঝাতে। লোট লকারে প্রথম পুরুষ এক বচনে লাগে তু, তো লিখ ধাতুর সাথে তু লেগে লিখাতু হয়েছে, যার অর্থ হচ্ছে লিখো। यदि शक्नोति तर्हि वर्णमपि यज्नयतु। অর্থাৎ বলছে যদি পারো, শক্নতি, শক ধাতুটার অর্থই হচ্ছে যদি পারো বা ক্যান। ইংলিশে আমরা যে ক্যান শব্দটা যেভাবে ব্যবহার করি যে পারা অর্থে, এখানে শক্নতি, শক্নবন্তি সব কিছুই হচ্ছে পারা অর্থে ব্যবহৃত হচ্ছে। এটা একটা ক্রিয়াপদ। তারপর বলছে যদি পারো, यदि
शक्नोन्ति तर्हि তাহলে বর্ণমপি যজনয়তু, বলছে যদি পারো তাহলে রঙও করো। যজনয়তু এটা হচ্ছে যোজন করা অর্থে, অর্থাৎ যোগ করো এরকম করে অর্থে বোঝানো হয়েছে। তারপর আরেকজন জিজ্ঞেস করছে, বলছে জনার্দনঃ অঙ্কন্যা ঘটিম লিখামি। সে বলছে যে সে কলম দিয়ে পেন্সিল দিয়ে ঘটিম অর্থাৎ ঘটি বা জগ বা যেটা আমরা জার বলি ওটা এঁকেছে। তারপর বলছে রাঘবঃ কিমপি না লিখতি, বলছে রাঘব কিছু লিখছে না। তুষ্ণীম উপবিষ্টান अस्ति সহ, এখানে তুষ্ণীম শব্দটার অর্থ হচ্ছে কোয়াইটলি বা সাইলেন্টলি, মানে চুপচাপ কিছু না করে বসে আছে। উপবিষ্টান বসে আছে সে, বলছে রাঘব কিছু করছে না, সে বসে আছে, স্যারকে বলে দিয়েছে। শিক্ষকঃ, তারপর শিক্ষক বলছে, শিক্ষক দেখতে পেয়েছে যে রাঘব কিছু করছে না, এবার জিজ্ঞেস করছে কিমর্থম রাঘব, কেন বসে কি করছো তুমি রাঘব? কিম অভবৎ ভবতঃ, কি করছো তুমি, কেন বসে আছো তুমি, এরকম করে জিজ্ঞেস করছে। ও মানে এটা পুরোটাই হচ্ছে একটা শ্রেণীকক্ষের কার্যক্রম, যেখানে এক একজন এক একটা বলছে, আবার কেউ কেউ আবার পাশের জন কী করছে সেটাও বলে দিচ্ছে। তো তারপর শিক্ষক একটা একটা বলছে আর কি। এরপর রাঘব বলছে রাঘবঃ অহম অঙ্কণীম লেখনীম বা না আনিতবান। এখানে আরেকটা অব্যয় এসেছে, আচ্ছা কতটুকু শোনা গেছে, গল্পটার কতটুকু শোনা গেছে? আনিতবান পর্যন্ত শোনা গেছে। আনিতবান। আচ্ছা অঙ্কনী লেখনী না আনিতবান এই পর্যন্ত শোনা গেছে। ঠিক আছে। তো রাঘব বলছে যে अहम अंकणीम लेखनीम वा न आनीतवान, সে अंकनी अर्थात पेंसिल आनेनी, लेखनीम कलमও आनेनी। न आनीतवान, आनीतवान अर्थ হচ্ছে আনা বা এনেছিল এমন, তো না আনিতবান অর্থ হচ্ছে আনেনি। আমরা হচ্ছে যখন সংস্কৃত কনভারসেশন করি, প্রথম কয়েকটা ক্লাসে বলা হয়েছিল যে ভবান কথম अस्ति, তখন যদি কেউ ভালো না থাকে তখন বলতে হয় যে अहम सम्यक नास्ति অর্থাৎ না अस्ति। তো সংস্কৃতে যখন ক্রিয়াপদের আগে না যুক্ত হয় তখন হচ্ছে ক্রিয়াপদের নেগেটিভ অর্থটা, যেটা মানে না বোধক অর্থ, সেটা প্রকাশ পায়। আচ্ছা কেউ বোধহয় কিছু বলছিলেন? ঠিক আছে, আমরা আবার শুরু করি। আচ্ছা দিদি। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। আচ্ছা বলছিলাম যে লেখনী 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 নিয়ের উপরে একটা হচ্ছে যে ওই আছে বিন্দি আছে, এটার কি মিন করছে আর কি? ও আচ্ছা, সংস্কৃত বর্ণমালাতে এই যে লেখার উপর কোন একটা শব্দের উপর বা বর্ণের উপর যখন এই ডটটা থাকে সেটা হচ্ছে ম বুঝায়, ম হসন্ত,
বা অনুস্বার বোঝায়। অনুস্বার। হ্যাঁ, তো অনেক অনেক সময় মাঝে মধ্যে দেখা যায় যে ওই কোনো ইয়ের মাথার উপরে আছে কিন্তু ওটা উচ্চারণ হলো না বা অন্য উচ্চারণ চলে আসলো। তো এটার বিষয়টা একটু যদি ক্লাসের পরে বলতে হয়, এখন না, পরে। আচ্ছা আচ্ছা, আমি বলি। এটার হচ্ছে এই পেজটা আমি আমার বই থেকে ছবি তুলেছি, তো আমার বই হচ্ছে মানে প্রিন্টটা, এই পেজের প্রিন্টটা একটু হালকা এসেছে, যার কারণে এখানে বোঝা যাচ্ছে না যে দিদি একই অবস্থা, দিদি একই অবস্থা, এই আমার এই যেটা দেখছি না এটাতেও একই অবস্থা। হ্যাঁ, এটাই হচ্ছে সমস্যা। তো এখানে কোনগুলো একার আর কোনগুলো হচ্ছে ওই অনুস্বার, সেটা বুঝতে হচ্ছে হয়তো অসুবিধা হচ্ছে। তো আমি এজন্যই বারবার বলছি যে উচ্চারণগুলো খেয়াল করবেন। আমি যেখানে একার উচ্চারণ করছি সেখানে আসলে একার হওয়ার কথা, এজন্য করছি। আর যেখানে অনুস্বার আছে সেখানে উচ্চারণ করছি অনুস্বার। আর অনেক জায়গায় দেখবেন রস্যকার দীর্ঘকার ওগুলোও ভালো করে দেখা যাচ্ছে না। যেমন সেকেন্ড লাইনেই লিখান্তুর উকারটা এত ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু আমি বলেছি লিখান্তু, অন্তু লেগেছে। তো সেই হিসাবেই হচ্ছে আপনারা ওটা বুঝে নেবেন। আমি লিখে নিচ্ছি। হ্যাঁ, আর যারা এতক্ষণ ধরতে পারেননি তারা চিন্তা করবেন না, ক্লাস রেকর্ডিংটা ক্লাস শেষে দেওয়া হবে, তখন হচ্ছে বারবার যদি কোনো জায়গায় কিছু বুঝতে অসুবিধা হয় তো বারবার টেনে টেনে দেখতে পারবেন। আচ্ছা, তো ওখানে রাঘব বলছিল যে সে কলমও আনেনি, পেন্সিলও আনেনি। তো তারপর সে জিজ্ঞেস করছে কথম লিখা আনে, মানে কিসের দ্বারা লিখবে সে তো কিছুই আনেনি। তখন পুনি তাহা বলছে মম সমীপে দ্বৈ অঙ্কন্যৌ স্তঃ। এই যে এখানে এসেছে দ্বিতীয়ার প্রয়োগ। অঙ্কনী শব্দটা আমরা বলেছি যে স্ত্রীলিঙ্গ, ইকারান্ত স্ত্রীলিঙ্গ, দীর্ঘ ইকার, নদী শব্দের মতো হয়েছে। তো আমরা এখন দেখব যে এটা কোন শব্দরূপের মতো হয়েছে। কেউ একটু বলুন যে এটা কোনটার সাথে মিলেছে, নদী শব্দের কোন রূপের সাথে মিলেছে। আচ্ছা, আমি বুঝতে পারছি যে এত তাড়াতাড়ি এরকম সংস্কৃত হরফে পড়ে বোঝাটা একটু খুব কষ্ট, তারপরেও চর্চা করতে হবে। তো যেগুলো জিজ্ঞেস করছি সেগুলো মানে কিছুটা হলেও বলার চেষ্টা করবেন। আর আমি তো উচ্চারণ করে করে বলেই দিচ্ছি, শুনে শুনেও বোঝা যায় অনেকটা। অঙ্কন্যৌ, এটা হচ্ছে নদী শব্দের রূপ হয়েছে দ্বিতীয়া বহুবচন, অর্থাৎ কিসের দ্বারা সে বলছে, পুনিত বলছে মম সমীপে, মম হচ্ছে আসমাত শব্দের ষষ্ঠী একবচন, অর্থাৎ আমার সমীপে অর্থাৎ সামনে, আমার কাছে। দ্বৈ হচ্ছে যেটার আর্থিক অর্থ হচ্ছে দুটো, অর্থাৎ ওর কাছে দুটো পেন্সিল আছে, অঙ্কন্যৌ। তো দ্বিবচন হওয়ার কারণে এটা নদী শব্দের দ্বিতীয়ার দ্বিবচনের নদ্যৌ এর মতো অঙ্কন্যৌ হয়েছে। স্তঃ অর্থাৎ আছে। তারপর বলছে স্বীকরতু একম অঙ্কণীম। স্বীকরতু মানে কি, স্বীকার করো বা নাও। একম অর্থাৎ একটি, অঙ্কণীম পেন্সিল, বা বলছে একটা পেন্সিল আমার থেকে নাও। পুনিত বলছে রাঘবকে, ওই রাঘব বলেছে না যে ও কিছু আনেনি, পেন্সিলও আনেনি, কলমও আনেনি, তাই কিছু আঁকতে পারছে না। তারপর পুনিত ওকে একটা পেন্সিল দিল। তারপর রাঘব বলছে রাঘবঃ ধন্যবাদঃ, ধন্যবাদ। শ্রীমান অঙ্কন্যা ফলম লিখামি, ধন্যবাদটা পুনিতকে বলেছে। তারপর শ্রীমান অর্থাৎ স্যারকে বলছে, স্যার আমি পেন্সিল দিয়ে ফল আঁকছি, ফলম লিখামি। তারপর শিক্ষকঃ বলছে বিংশতি। আচ্ছা, এটাও একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা নিমেষেষু হবে। নিমেষ অর্থ আমরা জানি যে মিনিট বা ক্ষণ, তো নিমেষেষু, বিংশতি নিমেষেষু মানে হচ্ছে 20 মিনিটের মধ্যে। দেখুন, নরশব্দের সপ্তমীর বহুবচনে নরেষু হয়। যাদের কাছে বই আছে তারা দেখবেন নরেষু। তো ওই নিমেষ
শব্দটিও অকারান্ত পুংলিঙ্গের নর শব্দের মতো নিমেষেষু হয়েছে। দুটোই এখানে মূর্ধন্য স হবে, মূর্ধন্য স হবে দুটোই, এটার ছাপটা আসেনি। বলছে বিংশতি নিমেষেষু অর্থাৎ 20 মিনিটে ভবন্ত্যঃ চিত্রম রচয়িত্বা দর্শয়ন্তু। এই যে বোঝা যাচ্ছে না, এই যে রচয়িত্বা আবার এসেছে কি লেগেছে ত্বাচ প্রত্যয়। তো ত্বাচ প্রত্যয় লেগে কি হয় বলেছি যে অসমাপিকা ক্রিয়া হয়। রচ ধাতুর সাথে, রচ ধাতুর অর্থ হচ্ছে টু ক্রিয়েট, কিছু বানানো, কিছু রচনা করা। তো রচয়িত্বা এটার অর্থ হয়েছে রচনা করে দর্শয়ন্তু, অর্থাৎ বলছে শিক্ষক বলছে 20 মিনিটে তোমরা সকলে চিত্র বানিয়ে আমাকে দেখাও। পরস্পরম বার্তালাপম মা কুর্বন্তু, পরস্পর বার্তালাপ করো না। এখানে আরেকটা শব্দ এসেছে মা। এখানে সংস্কৃত আমরা ধরে নিতে পারি যে মা শব্দটা যেহেতু বাংলায় মা বোঝায়, তাহলে মা বোধহয় আমাদের মাকে বোঝাচ্ছে বা মাদার বোঝাচ্ছে। আসলে না, সংস্কৃততে মা হচ্ছে না অর্থে বোঝায়, অর্থাৎ কুর্বন্তু হচ্ছে করা, মা কুর্বন্তু মানে করো না বলছে। তো যেখানে যেখানে এখানে মা দেখবেন শাস্ত্রে, সেখানে হচ্ছে বুঝবেন যে এটা না বুঝাচ্ছে। শ্লোকে আছে, গীতার শ্লোকে আছে মা ফলেষু কদাচন বলছে। শ্লোকটার অর্থই হচ্ছে এরকম যে কর্মের কথা চিন্তা করো, কর্মফলের কথা চিন্তা করো না। মা ফলেষু কদাচন, ফলেষু এখানে আমরা দেখতে পারি নরশব্দের মতো বহুবচন, সপ্তমীর বহুবচন লেগেছে, অর্থাৎ ফলে চিন্তা করো না এরকম বলেছে। তো এরকম যা যা শিখছেন তা একটু একটু প্রয়োগ করার চেষ্টা করবেন, তাহলে মজা লাগবে যে হ্যাঁ আমিও তো পারছি। আর হচ্ছে রেগুলার শাস্ত্রপাঠ যারা করেন তারা তো জানেন যে শাস্ত্রপাঠ করলেই শুধু হয় না, তার অর্থটাও বুঝতে হয়। আমরা মূলত শাস্ত্রের অর্থ শেখার জন্য এখানে সংস্কৃত শিখতে এসেছি। তো এরকম ছোট ছোট যা যা শিখছি আমরা ওগুলো মেলানোর চেষ্টা করব। তো যখন দেখবো যে হ্যাঁ হ্যাঁ একটু একটু বুঝতে পারছি, তখন খুব মজা লাগে যে হ্যাঁ আমি ধরতে পেরেছি, আমি শিখতে পেরেছি, কী বলতে চাচ্ছে সেটা বুঝতে পেরেছি। আর আমাদের সনাতন ধর্মের একটা বড় সমস্যা হচ্ছে যে শাস্ত্রগুলো সংস্কৃততে থাকায় যে যা বলছে আমরা তা শুনে ফেলছি। একজন প্রবচনে বলছে যে এটা করতে, আরেকজন বলছে না না এটার অর্থ ওরকম না, এটা করতে না করেছে। আমরা ওটাই শুনছি, যে বুঝতে পারছি না যে কোনটা কী বলেছে। তো এটার থেকে বাঁচার জন্য আমরা কি করব, আমরা নিজেরাই দেখব যে আসলে কি বলেছে। আমরা এখন সংস্কৃত শিখছি, অর্থ করা শিখছি, তো কিছুটা হয়তো বুঝবো না, কারণ শাস্ত্রের অনেক গভীর অর্থ থাকে, একটা শব্দ দিয়ে অনেক কিছু বোঝায়। সেটার জন্য গুরু লাগে, সদ্গুরু লাগে, যারা হচ্ছে বুঝিয়ে দিতে পারে অন্তর্নিহিত অর্থগুলো। তারপরেও কিছু শাব্দিক অর্থ আমরা এরকম করে বুঝে নিতে পারবো। কেউ যদি এরকম কোনো ভণ্ড যদি কে এসে বলে যে না এখানে বলা আছে এটা করতে নিষেধ করা হয়েছে, তখন আমরা বলতে পারবো শাস্ত্রে এটা বলা হয়নি। আচ্ছা, তো আমাদের গল্পটা শেষ হয়ে গেল। গল্পটা আমি আবার রেকর্ডিং করে গ্রুপে পাঠিয়ে দিব, পিডিএফটাও তো দিয়ে দিয়েছি। আর সম্ভাষণম পিডিএফ ওটাও আমি গ্রুপে দিয়ে দিব, যাদের যাদের সমস্যা তারা ওখান থেকে দেখে নিতে পারবেন। আচ্ছা, এবার হচ্ছে গল্প তো পড়লাম, গল্পের মধ্যে খুব কম রেসপন্স ছিল। এবার আমরা করব কি, এবার আমরা সবাই মিলে বাক্য রচনা করব। আমরা এতক্ষণ দ্বিতীয় তৃতীয়ার প্রয়োগ দেখেছি, কোথায় কি লেগেছে সেটা বই খুলে চেষ্টা করেছি দেখার। এবার আমরা নতুন টপিকে যাব, অর্থাৎ প্রথমা দ্বিতীয়া তৃতীয়া, এরপর যেটা আসে চতুর্থী বিভক্তি সেটা দেখব। আচ্ছা, এই যে বিভক্তি আমি এখানে লিখেছি, বিভক্তি 7 প্রকার: প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। গত ক্লাসে আপনারা প্রথম 3টা পড়েছেন, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া। আমাকে একটু বলবেন যে প্রথমা বিভক্তিটা কি, কিভাবে চিনব আমরা বা কোথায় প্রয়োগ করব?
হ্যালো, শোনা যাচ্ছে না? বাক্যের কথাই তো প্রথম বিভক্তি। কর্তা প্রথম বিভক্তি। হ্যাঁ, ঠিক আছে, কর্তায় প্রথমা বিভক্তি হবে। আর বিভক্তির রূপ কীরকম হবে সেটা আমরা দেখব হচ্ছে হ্যাঁ, তো বিভক্তির রূপ কীরকম হবে সেটা আমরা দেখব হচ্ছে যে ফার্স্টে দেখব শব্দটা কীরকম, শব্দটা কি ক্লিবলিঙ্গ নাকি পুংলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ। তারপর হচ্ছে দেখব কোনটার সাথে মিলে। আমাদের বইয়ে তো কৌমুদি বলুন কৌনিকা বলুন ওখানে অনেকগুলো শব্দরূপ দেওয়া আছে এবং নিচে বলা হয়ে প্রত্যেকটা শব্দরূপের নিচে লেখা থাকে যে যেমন নর শব্দের নিচে আরও অনেকগুলো শব্দ লেখা আছে যে এই শব্দগুলো নর শব্দের রূপের মতো হবে। তো সেরকম করে দেখব যে এটার শব্দরূপটা কীরকম হচ্ছে, দেখে তারপর আমরা ওটা প্রয়োগ করব। প্রথমা বিভক্তি কর্তায় প্রথমা বলেছেন। এরপর বলেছেন কর্মে দ্বিতীয়া। ঠিক আছে, এরপর তৃতীয়াটাও বলুন। হ্যাঁ, দ্বারা দিয়া দ্বারা দিয়া কর্তৃক যখন বুঝাবে তখন তৃতীয়া বিভক্তি। বা কারক দিয়ে যেহেতু লিখছি কর্তা কর্ম, এই যে আমরা লিখি যে কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, কারক খুব রিলেটেবল বিভক্তির সাথে। এক একটা কারকে এক একটা বিভক্তি হয়, এটা আমরা সবাই জানি, আমরা বাংলাতেও পড়েছি। যেমন কর্মকারকে দ্বিতীয়া হয়, তারপর এখানে আমি লিখছি করণকারকে করণে তৃতীয়া। আচ্ছা, এবার এই তিনটা কিভাবে বুঝবো আমরা যখন বাকি তো সব বাক্যেই আর কিছু থাকুক না থাকুক একটা ক্রিয়াপদ অবশ্যই থাকে। তো আমরা বিভক্তি কিভাবে বের করব, একটা সাধারণ রুলস আছে, এটার ব্যতিক্রম অবশ্যই আছে, কিন্তু সাধারণ রুলসটা কি যে আমরা প্রশ্ন করব। কাকে প্রশ্ন করব? ওই ক্রিয়াপদকে একটা একটা প্রশ্ন করে আমরা চিহ্নিত করব যে কোনটা কর্তা, কোনটা কর্ম, কোনটা করণ। তারপর আমরা বুঝতে পারবো যে ওখানে কোন বিভক্তি লাগছে। তো আমরা যদি ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করি, অর্থাৎ যদি বলে যে লিখছে, আমরা যদি জিজ্ঞেস করি কে লিখছে, যে আমরা একটু আগেই পড়লাম যে কারা লিখছিল, ওই ছাত্ররা লিখছিল। তো এরকম করে আমরা যেটা পেয়েছি, কে দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পেয়েছি সেটা হচ্ছে বাক্যের কর্তায় প্রথমা বিভক্তি লাগে। এরপর কর্ম কিভাবে নির্ণয় করব আমরা, কেউ একজন বলুন কি দিয়ে প্রশ্ন করতে হয়? আচ্ছা, কেউ বলবেন না এখন, আমি দেখি যে কে একদম চুপচাপ আছে। এই তো ঠিক আছে, আমি ভাবছিলাম যে কেউ যখন বলছে না আমি তখন নাম ডেকে ডেকে জিজ্ঞেস করব। আচ্ছা, তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কর্ম। কাকে প্রশ্ন করব? ওই ক্রিয়াপদ যেটা আছে ওটাকে প্রশ্ন করব। মনে রাখবেন সবগুলো প্রশ্নই কিন্তু আমরা ক্রিয়াপদকে করছি। আর এরপর হচ্ছে করণকারককে তাহলে কি দিয়ে প্রশ্ন করে বুঝবো? হ্যাঁ, এটাই হচ্ছে কিসের দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটাতে হচ্ছে করণকারক লেগেছে এবং সেটাতে আমরা তৃতীয়া বিভক্তি লাগাবো। এরপর চতুর্থী, যেটা আজকের নতুন টপিক। চতুর্থ বিভক্তি হচ্ছে এই সিরিজের মানে বিভক্তি সিরিজের চতুর্থ নামও চতুর্থী। তো এখানের মধ্যে আমরা জানি সাধারণভাবে বলা হয় যে সম্প্রদানে চতুর্থী। সম্প্রদান অর্থ কি? কোনো কিছু দান করা। হ্যাঁ, তো এখানে একটা কি বলবো মিল আছে দ্বিতীয়ার সাথে। কেউ কি বলতে পারবেন মিলটা কি? দ্বিতীয় আর চতুর্থীর মিলটা কি?
কাকে দিয়ে হ্যাঁ, একজন বলেছেন যে দুটোকেই কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হয়। তাহলে বুঝবো কিভাবে কোনটা দ্বিতীয়া কোনটা চতুর্থী? এখানেই হচ্ছে একটা সূক্ষ্ম তফাৎ আছে। দ্বিতীয়া হচ্ছে কর্ম। কর্মকে আমরা যদি মানে যে কোনোভাবেই যদি আমরা ক্রিয়াকে প্রশ্ন করি কি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, যেটা আসছে, যেটা উত্তর আসছে সেটা হচ্ছে সহজ ভাষায় কর্ম। আর আরেকটা হচ্ছে আমি একটা উদাহরণ দিই যে ছেলেটি বল খেলছে, তো কি দিয়ে প্রশ্ন করে আমরা উত্তর পাচ্ছি কি খেলছে? বল খেলছে। তো এইটার কিতে আমরা বুঝতে পারছি যে দ্বিতীয়া লাগবে। তো দ্বিতীয় আর চতুর্থী, আবার চতুর্থী কখন লাগবে? যখন হচ্ছে আমরা বলবো যে বইটা আমাকে দাও। তো এটাতেও আমরা বলতে পারি যে হ্যাঁ কি দাও? বই দাও। এখানেও তো মনে হচ্ছে এটা কর্ম হবে। তাহলে কিভাবে আলাদা করব? আলাদা করার ট্রিক্সটা হচ্ছে সম্প্রদান কারক। সম্প্রদান মানে হচ্ছে দান করা, অর্থাৎ যেটা রিটার্নেবল না, যেটা আবার ফেরত নেওয়া হবে না। যেমন যে জিনিসটা আমরা একেবারের জন্যই দিয়ে দিই, আবার ফেরত চাই না বা ফেরত নেওয়া যায় না, ওরকম জিনিসের ক্ষেত্রে সম্প্রদান কারক ব্যবহৃত হয়। কি বা কাকে দ্বারাই প্রশ্ন করব আমরা। কিন্তু যখন দেখব যে জিনিসটা হচ্ছে শুধু দেয়া যায়, নেওয়া যায় না, তখন হচ্ছে বুঝবো এটা সম্প্রদান কারক এবং এটাতে চতুর্থী লাগবে। কিভাবে? যেমন ভিক্ষুককে যখন আমরা কিছু দিই বা ভিক্ষা দিই বা অন্ন দিই, তখন সেটা কিন্তু আর ফেরত নিই না, সেটা কিন্তু দান হিসেবেই দিই। তারপর আবার এই যে বললাম বইটা আমাকে দাও, এই বইটা কিন্তু রিটার্নেবল, বইটা দেওয়া যায়। তো এটা হবে তাহলে দ্বিতীয়া। কিন্তু এই বইটাই যদি আমাকে উপহার হিসেবে কেউ একজন দেয়, উপহার তো আর ফেরত দেওয়া হয় না, তখন সেটা হয়ে যাবে চতুর্থী। তো মেইন পার্থক্য কি? এটাই বুঝতে হবে যে দেওয়াটা কি একেবারেই দিয়ে দেওয়া হচ্ছে নাকি এটা আবার ফেরতও নেওয়া যাবে। ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেছে। খুব সুন্দর। রিটার্নেবল আর নন রিটার্নেবল। হ্যাঁ। তো এখন আমরা তো বলেছি যে আমরা নর্মাল শব্দরূপ মুখস্থ করব না। আগে এগুলো মুখস্থ করানো হতো ধরে ধরে, এখন আমরা মুখস্থ করব না, আমরা এখন ডিরেক্ট চর্চা করব, চর্চা করতে করতেই শিখে যাব। তো আমরা কিছু বাক্য এখানে আছে, আমরা সেগুলো চর্চা করব। এই যে প্রথমত আমরা এটা কিভাবে বুঝবো যে এটা সম্প্রদান কারক? এই যে দেখুন প্রত্যেকটা বাক্য, এই যে ভিক্ষুককে চাল দাও, ভিক্ষুককে চাল দিলে সেটা কখনো ফেরত নেওয়া হয় না বা ওটা দান করেই দেওয়া হয়। তো সেজন্য এখানে অবশ্যই চতুর্থী লাগবে। তারপর এখানে পরেরটাতে বলা হয়েছে উপহার দেওয়া, উপহারও অবশ্যই মানে সামনের জনকে দেওয়া হয় যাতে সে কাউকে না দেয় বা সংরক্ষিত রাখে, এটা একটা সেন্টিমেন্টের বিষয়। তারপর এখানে পরে বলছে জ্ঞান দানও এটা আমরা জানি, গুরু শিষ্যদেরকে দেন যাতে শিষ্যের আধ্যাত্মিক উন্নতি হয়, জাগতিকও মঙ্গল হয়, এটাও নন রিটার্নেবল। তারপর হচ্ছে পিতা কন্যাকে অর্থ দিয়েছেন, এটা আবার বলতে পারেন যে অর্থ সেটা তো আবার ফেরত দেওয়া যায়, কিন্তু খেয়াল করে দেখবেন যখন বাবা মেয়েকে অর্থ দেয়, যেমন আমার বাবা যখন আমাকে দেয়, তখন কিন্তু এটা ভেবে দেয় না যে না আমি আবার ফিরে পাবো বা এরকম। যে পিতা আর কন্যার সম্পর্ক, পিতা পুত্র বা পিতা কন্যার সম্পর্কটা এরকম যে যখন টাকা দেওয়া হয় তখন সেটা ওই অর্থেই দেওয়া হয় যে হ্যাঁ তুমি রাখো, তুমি খরচ করো বা তোমার প্রয়োজনীয় কিছু কেনো। ওটা আবার যে ফেরত দেওয়া হবে, ফেরত পাবে পিতা, সেটার কোনো এক্সপেকটেশন থাকে না। আর শেষেরটা পূজারী দেবীকে ফুল দিচ্ছেন, এটা তো আমরা জানি, সকলেই শ্রদ্ধা ভরে আমরা পুজোতে অঞ্জলি দিই, ফুল অর্পণ করি দেবীর প্রসন্নতা অর্জনের জন্য, প্রসন্নতার জন্য। দেবী হোক দেব হোক সকলকেই অনেক ভক্তি ভরে ফুল অর্পণ করা হয়। ঠিক আছে, এখন আমরা বুঝে গেছি যে এগুলো সবগুলোতে কেন চতুর্থী হবে। এখন আমি জিজ্ঞেস করবো একজনকে যে কিভাবে এই বাক্যগুলো সংস্কৃত হবে। আচ্ছা, দিতি রয় মহোদয়া, আপনি কি আছেন? নমস্কার দিদি, আছি। নমস্কার। তাহলে প্রথমটা আমরা করব একসাথে। প্রথম বাক্যটা করতে হবে।
হ্যাঁ, প্রথম বাক্যে বলা হয়েছে গৃহিণী ভিক্ষুককে চাল দেয়। গৃহিণী। গৃহিণী শব্দের সংস্কৃত আমি বলে দিই, এটা গৃহিণী শব্দটা গৃহিণীই থাকবে। আর নি যেহেতু আছে সেটা স্ত্রীলিঙ্গ হবে, দীর্ঘ ইকার আন্ত স্ত্রীলিঙ্গ। আপনার কাছে যদি বই থাকে আপনি বই দেখেই বলুন যে নদী শব্দের মতো হবে। নদী শব্দের প্রথমা একবচনে রূপটা কীরকম? এক বছর নদী, নদী, নদ, নদ্য, বহুবচন হচ্ছে। হ্যাঁ, কেন এক বচন বলল, কেন এটার প্রথমা এক বচন হলো বলুন তো? এক বছর নদীর, হ্যাঁ কি আবার বলো? এই যে গৃহিণী শব্দটাতে কেন আমরা প্রথমা এক বচন ব্যবহার করছি? প্রথমে এক বছর, যদি আমি বসতে পারছি না কারণ আমার একটু মিস্টেক ছিল তো। আচ্ছা, আমি বলি। এখানে আমরা বলেছি যে আমরা ক্রিয়াপদকে প্রশ্ন করব, ক্রিয়াপদকে প্রশ্ন করে করে আমরা একটা একটা উত্তর পাবো, তারপর বুঝতে পারবো ওখানে কোন বিভক্তি লাগবে। এখানে আমরা যদি ক্রিয়াপদকে কে দেয় প্রশ্ন করি, তাহলে দেখুন কে দ্বারা প্রশ্ন করে আমরা যে উত্তরটা পাই সেটা আসলে কর্তা, বাক্যের কর্তা। হ্যাঁ, সেজন্য এখানে প্রথমা লেগেছে। আর গৃহিণী, এখানে গৃহিণী শব্দটা থেকে বোঝা যাচ্ছে যে এটা এক বচন। এখানে গৃহিণী দ্বয় বলা হয়নি, বা দুজন গৃহিণীর কথাও বলা হয়নি, বহু গৃহিণীর কথাও বলা হয়নি, এজন্য এক বচন হয়েছে। তাই গৃহিণী শব্দে নদী শব্দের মতো প্রথমা এক বচনে গৃহিণীই হবে, এটার কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, হ্যাঁ, পরের শব্দটা বলুন। তারপরে কি বা কাকে প্রশ্ন করে কর্তা, মানে কর্মটাকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, কিন্তু এখানে আমি বলেছি যে যখন সম্প্রদান হয়, অর্থাৎ একেবারেই দান করে দেওয়া হয়, তখন চতুর্থী হয়। অর্থাৎ এই ভিক্ষুক শব্দটাতে আমরা চতুর্থী লাগাবো। ভিক্ষুক শব্দটা হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ, নর শব্দের মতো। এটার রূপটা কিরকম হবে বলুন তাহলে? আমি পারবো না। আচ্ছা, ভিক্ষুকায় হতে পারে, ভিক্ষুকায়। হ্যাঁ, ভিক্ষুকায় হবে। আমরা অকারান্ত পুংলিঙ্গ নরশব্দের চতুর্থী রূপগুলো দেখব। একটা আছে, এক বচনে আছে নরায়, দ্বিবচনে আছে নরাভ্যাম, বহুবচনে আছে নরভ্যঃ। তো এখানে ভিক্ষুক, একজন ভিক্ষুকের কথা বলা হয়েছে, এই জন্য এক বচনের রূপটাই লাগবে। নরায় হয়ে রূপের মতো হবে ভিক্ষুকায়। ভিক্ষুকায়। আর চালের সংস্কৃত কি বলুন? হ্যাঁ, অন্ন, তার সাথে দ্বিতীয়া লাগবে, কারণ আমরা কি দেয় দ্বারা প্রশ্ন করে চাল পাচ্ছি বা অন্ন পাচ্ছি, এটাতে দ্বিতীয়া লাগবে, এজন্য অন্নম হবে। অন্নম। আচ্ছা, আর দেয়, এটা হচ্ছে দা ধাতু থেকে আসবে। দা ধাতুর অর্থ হচ্ছে কিছু দেওয়া। দা ধাতুর একটু একটু ব্যতিক্রম আছে, এটা আমি বলে দিচ্ছি। এই জন্য দা ধাতুর যখন লট লকার লাগে তখন সেটা দায়ের মতো থাকে না। যেমন দৃশ ধাতুর সাথে আমরা দেখেছি দৃশ ধাতু ব্যবহারের সময় পশ হয়ে যায়, সেরকম দা ধাতু ব্যবহারের সময় ইয়াচ হয়ে যায়। তখন লট লকারে প্রথম পুরুষ এক বচনের তি লেগে ইয়াচ্ছা তি হয়ে যায়, ইয়াচ্ছা তি। তো এটা খেয়াল রাখবেন যে দা ধাতুর ক্ষেত্রে, অর্থাৎ কিছু দেয়া অর্থে যখন বুঝবো তখন দা ধাতু ব্যবহৃত হলে তখন রূপগুলো এরকম হয়ে যাবে। ইয়াচ্ছাতি, ইয়াচ্ছাতঃ, ইয়াচ্ছন্তি, ইয়াচ্ছাসি, ইয়াচ্ছাথাহ, ইয়াচ্ছাথ, এরকম করে হবে। বোঝা গেছে? হ্যাঁ, বুঝতে পেরেছি।
দিদি বোঝা গেছে। হুম, এর পরেরটা বলবে। হ্যাঁ, বুঝতে পারিনি। ও আচ্ছা, তো আমরা বলেছি যে ক্রিয়াপদকে প্রশ্ন করব। ক্রিয়াপদকে আমরা যখন জিজ্ঞেস করছি যে কি দেয়, তখন কি দ্বারা প্রশ্ন করে আমরা পেয়েছি যে চাল দেয় বা অন্ন দেয়। তো আমরা জানি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যেটা পায় সেটা সাধারণ অর্থে কর্ম হয়, কারণ আমরা তো চতুর্থী প্রয়োগ একবার করেছি, সেটা হচ্ছে ভিক্ষুককে, কাকে। এই অন্নটা ক্ষেত্রে আমরা তাই কর্মে দ্বিতীয়া বিভক্তি প্রয়োগ করেছি। অন্য শব্দটা গত ক্লাসেও করানো হয়েছিল, যদিও অবশ্য অনেকটা গ্যাপ হয়ে গেছে। অন্য শব্দটা অকারান্ত ক্লিবলিঙ্গ ফল শব্দের মতো, তাই অন্নম হয়েছে দ্বিতীয়াতে। এরপর আরেকজন বলুন, দেখিন স্বেচ্ছায় বলুন একজন। পরেরটা কে বলবেন? স্বেচ্ছায় কেউ বলতে চায় না। প্রণয় গোস্বামী, আপনি কি আছেন? হ্যালো, প্রণয় গোস্বামী, আপনি কি আছেন? আচ্ছা, তুলিকা দাস মহোদয়া, আপনি কি আছেন? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা 2 নম্বরটা করব। এখানে মিতা, মিতা শব্দটা কিরকম হবে? মিতা হচ্ছে একটা মিতা শব্দটা হবে এটা স্ত্রীলিঙ্গ শব্দ। হ্যাঁ, স্ত্রীলিঙ্গ শব্দ, আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, লতা শব্দের মতো। লতা শব্দের ন্যায় হবে, এক বছরের প্রথমা বিভক্তি। হ্যাঁ, তাহলে মিতার রূপ কি থাকবে? মিতাই থাকবে, মিতা থাকবে। হ্যাঁ, এরপর হচ্ছে গীতা, গীতাও একই আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। তো দেখে বলুন যে গীতাতে কিরকম, গীতার রূপটা কিরকম হবে? গীতাম, গীতাম এটা হবে কাকে কাকে প্রশ্ন করে আমি উত্তর পাচ্ছি, কাকে উপহার দিয়েছে, তাহলে সে গীতাকে দিয়েছে, এটা দ্বিতীয়ার একবচন হবে। হ্যাঁ, সাধারণ নিয়মে এটা দ্বিতীয়া হবে, কিন্তু এই যে উপহার দিচ্ছে সেটা এক প্রকার সম্প্রদান, তাই এটা গীতাতে চতুর্থী হবে। হ্যাঁ, এটা হবে গীতায়ই, যেহেতু এটা সম্প্রদানের চতুর্থী বিভক্তি হবে। হ্যাঁ, গীতাওই। গীতায়ই আমরা এখানে দেখে নিব প্রদান করতে। হ্যাঁ, একটু ম্যাম একটু বলছি যে এখানে স্বরান্ত স্ত্রীলিঙ্গ আমরা একই সাথে দেখে নিব যে চতুর্থীর বাকি রূপগুলো কীরকম। এখানে চতুর্থীর রূপগুলো হচ্ছে এক বচনে লতাওয়াই, তারপর দ্বিবচনে লতাভ্যাম, বহুবচনে লতাভ্যঃ। এক কাজ করুন, আপনারা এইটা একটু খাতায় লিখে রাখুন যে কখন আমরা কিভাবে বুঝবো কখন দ্বিতীয়া হবে কখন চতুর্থী হবে। একটু লিখে রাখুন, এই নোটটা করে রাখুন যে যখন সম্প্রদান বুঝাবে, একেবারেই দিয়ে দেওয়া বুঝাবে বা দান বুঝাবে, তখন চতুর্থী হবে। আর উপহার বলুন, এটা কিরকম হবে? উপহার কি দিয়েছে প্রশ্ন করে উত্তর পেলে সেটা হচ্ছে কর্ম। হ্যাঁ, কর্মের একবচন উপহারম। কর্মে এক বচন না, কর্মের দ্বিবচন, মানে দ্বিতীয় বিভক্তি লাগে। হ্যাঁ, কর্মের দ্বিবচন উপহারম হবে। ও না না, আপনি ঠিক বলেছেন, দ্বিতীয়ায় এক বচন, সরি দ্বিতীয়ার এক বচন উপহারম হবে। ঠিক আছে, উপহার। উপহারম। আর দা ধাতুর সাথে আমরা একটু আগে বলেছি যে এটা হচ্ছে দা ধাতু দিয়েছে।
এটাও আগেরটার মতোই হবে, ইয়াচ্ছাতি দিয়েছে। যাচ্ছি। এবার আরেকটা নোট করতে হবে এই পয়েন্টে এসে, 3 নাম্বারটা সকলকে বলছি একটু লিখে রাখবেন। প্রণাম, নমস্কার, তারপর হচ্ছে আরও কিছু শব্দ আছে পূজার ক্ষেত্রে ব্যবহৃত হয়, স্বাহা, স্বাধা, তারপর বাসট। এই ধরনের শব্দগুলোর ক্ষেত্রে সে যেখানেই থাকুক সেটা সবসময় চতুর্থী হবে, একটু লিখে রাখুন। প্রণাম, নমস্কার, স্বাহা, স্বাধা, আর হচ্ছে বাসট। এই ধরনের শব্দগুলো থাকলে সবসময় চতুর্থী হবে। হ্যাঁ বলুন। হ্যাঁ, শব্দগুলো আবার বলছি, শুনুন। প্রণাম, নমস্কার, হ্যাঁ, স্বাহা, স্বাধা, বাসট। কারণ দেখুন, প্রণাম হোক, নমস্কার হোক, সেটা আমরা শ্রদ্ধা জ্ঞাপন অর্থেই করি। আর স্বাহা, স্বাধা, বাসট এগুলো হচ্ছে পূজাতে ব্যবহৃত হয়। দেবদেবীদের উদ্দেশ্যে যখন কিছু আগুনে দেওয়া হয় তখন আমরা স্বাহা বলি। এখানে উদাহরণও লিখতে পারে, অগ্নায়ে, অগ্নায়ে স্বাহা, অগ্নি শব্দের চতুর্থী লেগেছে, অগ্নায়ে স্বাহা। যদি দেব হয় তাহলে দেবায় স্বাহা। তারপর দেখবেন আমরা মন্ত্র বলার সময় বলি গণেশায় নমঃ, শিবায় নমঃ, সব হচ্ছে চতুর্থীর প্রয়োগ। তারপর যদি লক্ষ্মী হয়, আমাদের খুব সুন্দর করে বলে তো পুরোহিতা, লক্ষ্মী দিব্যই নমঃ বলে না, পূজা মণ্ডপে বলে না লক্ষ্মী দিব্যই নমঃ, দুর্গা দিব্যই নমঃ। এটা আসলে দিব্যই না, আর এটার উচ্চারণ হবে দেববাই, দেববাই। আমরা এখন উচ্চারণ শিখছি, আমরা শুদ্ধ উচ্চারণে বলবো। যে পুরোহিত যেটা বলবে বলুক, আপনি নিজেরটা বলার সময় সবসময় লক্ষ্মী বলবেন আর দেববাই নামা, দুর্গা দেববাই নামা। আর যদি বলে সরস্বত্যই নামা, তাহলে বলবেন সরস্বত্বই, সরস্বত্যই নামা। খুব সুন্দর লাগে যখন মন্ত্রগুলোকে ওরা নিজের মতো করে বলে। ওই আরেকটা আছে খুব কমন, যে দুর্গার প্রণাম মন্ত্র যখন ত্রম্বকে গৌরী বলে, তখন ত্রম্বকে বলে না, ওরা স্তম্ভকে গৌরী বলে। স্তম্ভকে গৌরী, পুরো শব্দটাই চেঞ্জ করে ফেলে। উচ্চারণটা তাও মানা যায়, যেহেতু সংস্কৃত উচ্চারণ করা মানে বাঙালিদের পক্ষে একটু মানে না শিখলে করা যায় না। শব্দ যে চেঞ্জ করে দেয় সেটা খুব ডেঞ্জারাস। আচ্ছা, আচ্ছা এখানে বলছি শিক্ষকদের প্রণাম। শিক্ষক শব্দটাতে রূপ কীরকম হবে সেটা একজন বলুন এবার। আমি বলবো। হ্যাঁ হ্যাঁ, না, শিক্ষকদেরকে, এখানে বহুবচন হয়েছে তাই চতুর্থীর বহুবচন হবে। শিক্ষকা শব্দটা হচ্ছে অকারান্ত আমি শিওর না আসলে এটা পুংলিঙ্গ না ক্লিবলিঙ্গ। আচ্ছা যাই হোক, এটা পুংলিঙ্গ হোক ক্লিবলিঙ্গ হোক আমি ক্লাসে এসে বলে দিব। দুটোর ক্ষেত্রেই রূপ হবে শিক্ষকভ্যঃ। শিক্ষকেভ্যঃ। দেখুন নর শব্দের রূপে আছে নরায়, নরভ্যম, নরভ্যঃ, নরেভ্যঃ। তো শিক্ষক যেহেতু বহুবচন তাই আমরা ওটার মতো করেছি। শিক্ষকেভ্যঃ। বলুন বলুন। শিক্ষক তো এখানে
কর্তা প্রথম বিভক্তির কথা আমরা জানি, এখানে তো কর্তা শিক্ষক, শিক্ষকদেরকে প্রণাম, আমরা প্রণাম করছি। শিক্ষক কর্ম। হ্যাঁ, এখানে কর্তা উহ্য আছে, শিক্ষকদেরকে প্রণাম করছি। কে প্রণাম করছে? আমরা করছি। আমরা প্রণাম করছি, আমরা কর্তা উচ্চ আছি। হ্যাঁ, এজন্য শিক্ষকে আমরা সরাসরি চতুর্থী বিভক্তি লাগিয়েছি। আবার যদি প্রশ্ন দিয়ে করতে চাই তাহলে কাকে প্রণাম করছি বা প্রণাম করি, তখন যেহেতু শিক্ষক আসছে তাই এখানে চতুর্থী হয়েছে, সম্প্রদানে চতুর্থী। আর প্রণাম এটা হবে না, প্রণামাতি হয় তো। প্রণাম করি, এটা লট লকারে হবে। আচ্ছা, এটার কর্তা যেহেতু উহ্য, এটা দুইভাবে করা যায়। এটার কর্তা যদি আমি বলি তাহলে আমি প্রণাম করছি, তাহলে প্রণামা। আমি হলে প্রণামী আর আমরা হলে প্রণামঃ। আমি হলে প্রণামামি, আর যদি আমরা হয় তাহলে হবে প্রণামঃ। ঠিক আছে, এর পরেরটা আচ্ছা একসাথেই করি। গুরু শিষ্যদেরকে জ্ঞান দান করে। এখানে গুরু তো গুরুই থাকবে নাকি কোনো পরিবর্তন আছে? আমরা দেখব যে গুরু শব্দটা আগে কোনটার রূপের মতো হবে। হ্যাঁ, উকারান্ত। সাধু এটা কি উকারান্ত সাধুর মতো হবে? জ্ঞানম যচ্ছতি। গুরুহু গুরু শিষ্য জ্ঞানম যচ্ছতি। হ্যাঁ, শিষ্য শব্দটা কিভাবে করেছেন? শিষ্য শব্দটা চতুর্থী বিভক্তি করেছে। কোন শব্দ? নরশব্দের। হ্যাঁ, নরশব্দের নাই। অনেকে এখানে শেষে বলবেন যে জফলা আছে, এজন্য এখানে একটা ঘাবড়ে যাওয়ার বিষয় আছে, কিন্তু আমরা যখন শিষ্য উচ্চারণ করব শেষে অ উচ্চারিত হচ্ছে, শিষ্য নর শব্দের মতো, এজন্য এটার শব্দরূপও নর শব্দের মতো হবে, আর রূপও নর শব্দের মতো হবে। তাহলে হবে গুরু শিষ্য।
শিষ্যেভ্যঃ। তারপর শিষ্যেভ্যঃ তারপর কি দান করেন? জ্ঞানম, জ্ঞান দান করেন। হ্যাঁ, জ্ঞানম ইয়াচ্ছতি। হুম, আচ্ছা, এটা কি জ্ঞানম শব্দটা কি ইয়ার এক বচন হবে না বহু বচন হবে? এক বচন হবে। আচ্ছা, এরপর আছে পিতা কন্যাকে অর্থ দান করছেন। বলুন পিতা শব্দের সংস্কৃত কি হবে? জানো তো জনকস্য। যারা জনকস্য। কথা এখন এটা কি হবে? হ্যাঁ, জনক হয়। জনকস্য যেটা বলেছেন সেটা হচ্ছে ষষ্ঠী বিভক্তির প্রয়োগ, নরস্যার মতো। ওটা পড়বো আমরা পরবর্তী ক্লাসে, ষষ্ঠী বিভক্তি। জনক, পিতুহ হতে পারে, হ্যাঁ পিতুহ হতে পারে। পিটুহু হতে পারে, হ্যাঁ, হ্যাঁ দুটোই হতে পারে। দুটোই হতে পারে। যেমন তাহলে আমরা যদি পিতা শব্দের অর্থ শব্দ যদি সংস্কৃতে পিতৃ নিই, তাহলে কণিকা বা কৌমুদিত দেখবেন কণিকাতে বোধহয় পিতৃ শব্দটা আছে, কৌমুদিতে নেই। কৌমুদিতে ভাতৃ শব্দটা আছে, ঋকারান্ত শব্দ, ওখানে দেখবেন ভাতৃ শব্দের রূপের মতো পিতৃটা হবে, নিচে লেখা আছে। ভ্রাতৃ থেকে হয় ভ্রাতা, পিতৃ থেকে হবে পিতা। আর যদি আমরা সেটাকে জনক ধরি, তাহলে জনক থেকে হবে জনক, সেটা নরশব্দের মতো হবে, জনক হবে, জনক। তাই তো। তারপর কন্যাকে, তাহলে কাকে দিয়ে প্রশ্ন করে কন্যা পেয়েছি, তাহলে কন্যাকে অবশ্যই চতুর্থী লাগবে। জায়া, না এটা হলো স্ত্রী নাকি? হ্যাঁ, না না, জায়া, কন্যা শব্দ জায়া স্ত্রী, তো না। কন্যা শব্দ জায়া তো পুত্রী। কিসের পুত্রী? পুত্রী কন্যা শব্দের রূপ জায়া বলছেন, জায়া তো স্ত্রী, কন্যা তো জায়া স্ত্রী। কন্যা তো পুত্রী। হ্যাঁ, আমি ভুল বলছি। পুত্রী জানা তো হবে। জানা তো অর্থ পুত্রী শব্দটা অর্থ হ্যাঁ বলুন। পুত্রীতে চতুর্থী লাগবে আর কি, যেহেতু কন্যাকে দিচ্ছে, নদী শব্দের মতো। তাহলে কি পুত্রও হবে? এখানে আছে নদ্য। পুত্রৈহি হবে। জানাটা আচ্ছা, পুত্রাই, হিটা নেই, পুত্রাই। পুত্রই তারপর হচ্ছে অর্থ দিচ্ছে। অর্থ শব্দটার সংস্কৃত অর্থও হয়। অর্থটা যদি না ব্যবহার করতে চান, হ্যাঁ কাঞ্চন, কাঞ্চন তো শোনা। কাঞ্চন শোনা অর্থটা ধন বলা যেতে পারে, কি বলা যেতে পারে? ধন ধন। ধনম, হ্যাঁ হবে। ধনম, আবার জানা তো ইয়াচ্ছতি। পুত্রী ধনম যাচ্ছে। আয়াচ্ছা। কেন যাচ্ছে না? ও হ্যাঁ, এটা তো দিয়েছিলেন। দিয়েছিলেন, এটা তো হ্যাঁ অতীতকালে আছে। তাহলে কি লাগলো? লং লকারে লেগেছে, প্রথম পুরুষ এক বচন।
আচ্ছা, শেষটা। পূজারী দেবীকে ফুল দিচ্ছেন। পূজারী শব্দের সংস্কৃত কি হবে? হ্যাঁ বলুন। হ্যালো দিদি, এই যে কোন ইয়ার করতে পারছে, কোন কারণ নদী শব্দ হলে তো হচ্ছে ইয়া না, না, এটা তৃতীয়া না তো, এটা চতুর্থী লাগিয়েছি। নদিয়াই আছে, ওটার মধ্যে পুত্রাই করেছি, পুত্রী থেকে। ইয়া ফালাকা দিতে হবে না দিদি? ভালো বলেছেন। এটা কি আবার করা যায়, মানে? হয়েছে। পুত্রৈহি, পুত্রৈ ধনম আয়চ্ছাৎ। এরপর পূজারী। পূজারী শব্দের সংস্কৃত কি হবে? পূজারী শব্দের দুটো হয়, একটা হয় অর্চকা, যে অর্চনা করে, আরেকটা হয় পূজাকা, যে পূজা করে। তো আমরা এখানে পূজারী যেহেতু বলেছি, পূজাকা নিব, যেটা পূজাকাহা হবে। পূজাকাহা, এই যে দেবী, দেবী শব্দটা আবার নদী শব্দের মতো, এই যে একটু আগেই বলছিলাম, যেটা ওই সবসময় পুরোহিতরা কি বলে, দিব্যই নম, দিব্যই নম, এটা আসলে দেব্যাই, দেব্যাই। দেব্যাই। ফুল হচ্ছে পুষ্প, পুষ্প, পুষ্পম। আচ্ছা দিদি, এটা দেবই কেন, এটা দেবী বই কেন নয়? ওই নদী শব্দ যে নদী শব্দ তো নদী ভহ আছে, তাহলে আমি দেবী শব্দটা বসিয়ে তারপর ভহটা কেন বসাবো না? এটা তো বহু বচন না, আমি একজন দেবীর কথা বলেছি। যদি দেবী দেরকে থাকতো তাহলে ওটা হতো দেবীভ্যঃ। দিচ্ছেন। আচ্ছা, আমরা এখানে আরেকটা নতুন ধাতু শিখব, যেটার অর্থ হচ্ছে যখন পূজা করা হয় তখন পূজা অর্থে, পূজার জ্ঞাপন অর্থে যেটা ব্যবহৃত হয়। আচ্ছা, আমি যেহেতু স্ক্রিন শেয়ার করাই আছে, আমি দেখাই। এই তো ইয়চ ধাতু দেখা যাচ্ছে, যেটার এখানে দেওয়া আছে অর্থ টু অফার টু দ্য ডিটি, টু ওয়ার্শিপ, টু গেট অ্যাসোসিয়েটেড উইথ, টু গিভ। অর্থাৎ এটা হচ্ছে ইয়চ ধাতু দেওয়া যায়, কিন্তু হচ্ছে পূজা করার ক্ষেত্রে এই ধাতুটা হচ্ছে অনেক বেশি কাছাকাছি আর কি। তো এটার রূপের মতো আমরা দেখব, এখানে দেওয়া আছে রূপ। দেখুন, প্রথম পুরুষ এক বচনের রূপ আছে ইয়াজাতি, দেখা যাচ্ছে তো না? হ্যাঁ, তাহলে এটা হবে ইয়াজাতি। ইয়াজ ধাতুর অন্য রূপগুলোও এখানে আছে, লট লকারের সবগুলো রূপ আছে। ইয়াজাতি, ইয়াজাতঃ, ইয়াজন্তি, ইয়াজাসি, ইয়াজাথঃ, ইয়াজাথ, ইয়াজামি, ইয়াজাবহ, ইয়াজামহ। তারপর পড়েছেন লং লকার, লং, এই যে অয়জত, অয়জতাম, অয়জত, অয়জন, অয়জহ, অয়জতম, অয়জত। তারপর আছে উত্তম পুরুষে অয়জম, অয়জাবহ, অয়জামহ। তারপর ভবিষ্যৎকালে কি পড়েছেন, রিট। রিটটা এই যে রিট। দেখি রিটগুলো, রিটের রূপটা একজন পড়ুন। সংস্কৃত পড়তে পারেন তো?
يكشتي يكشتها يكشتي يكشي يكشتها يكشتها يكشيام يكشاوها يكشامها। আচ্ছা, এটা কে পড়লেন? কে পড়লেন? আমি প্রদীপ মনে করছি। ও নমস্কার, আপনার উচ্চারণ খুব সুন্দর, মানে বাংলার কোনো ছাঁচ নেই। বাঙালিদের একটা অভ্যাস থাকে যে সুন্দর করে উচ্চারণ করতে পারে না। বাংলায় তো আমরা বেশিরভাগ অকার অকার বেশি প্রয়োগ করি, কিন্তু আপনার উচ্চারণ খুব সুন্দর, খুব চর্চা করে। চেষ্টা করছি আর কি। হ্যাঁ, বোঝাই যাচ্ছে খুব চর্চা করে। আচ্ছা, আর আরেকটা ঘোষণা গত ক্লাসেও দেওয়া হয়েছিল যে আমরা বলেছিলাম যে ছোট ছোট কিছু গ্রুপ করে দিব। আমাদের আজকের শ্রেণীর কার্যক্রম মোটামুটি শেষ, এইটুকুই। তো বলেছিলাম যে ছোট ছোট গ্রুপ করা হবে, কিছু লিডার চাই আমাদের, যারা হচ্ছে গ্রুপের সবাইকে সবার সাথে আলোচনা করে সব কিছু গ্রুপের সবার রিপোর্ট আমাদের কাছে দেবে। তো আমরা মোটামুটি 4 জন লিডার পেয়েছি, আর আরও 2 জন লাগবে। আপনারা কারা কারা আগ্রহী বললেন না কিন্তু ইনবক্সে। আচ্ছা দিদি, আমি তো ওই আমি শুধু থাকতে পারবো আর কি, মানে হিসাবে, আর বাকি যারা লিডার হয় আমার তো অনেক কাজ থাকে। দেখুন, এভাবে যদি মানে স্বেচ্ছায় কেউ যদি না বলে, তখন আমাদেরকেই আলাদা করে করে দিতে হবে। তখন হচ্ছে মানে যে পাবে তার উপর এক প্রকার বোঝা মতো হয়ে যাবে। আর এই লিডারশিপটা, এটা ভয় পাওয়ারও কিছু নেই। এটা কিছুদিন পরপরই চেঞ্জ হবে। যদি এক গ্রুপে 5 জন বা 6 জন থাকে, তাহলে 6 জনই কয়েকদিন পরপর এক একজনের পালা আসবে। তো সবাইকেই মোটামুটি লিডারশিপের দায়িত্ব পালন করতে হবে। প্রথম দিকে আমরা চাচ্ছি যে আপনারা স্বেচ্ছায় বলুন। আচ্ছা শুনুন, আচ্ছা ঠিক আছে, ক্লাসের পর যারা যারা আগ্রহী তারা আমাকে বা সৃষ্টি দিদিকে বা মহারাজকে নক দিতে পারেন, বলবেন। আর ওটাই যে এখন যদি পালাই পালাই করে বেঁচে যান, পরবর্তী সপ্তাহে আপনার পালা আসতেই পারে। আচ্ছা দিদি। হ্যাঁ বলুন। হ্যালো। আচ্ছা ওই যে আমরা যে কাজগুলো করলাম, ওটা যদি আরেকবার আমাকে এই স্ক্রিনে দেখানো হয়। ওটা ক্লাসের পর আমি দিয়ে দিব, পিডিএফটা দিয়ে দিব। ঠিক আছে, নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন। আচ্ছা, যে লিডারটা হবেন কি করতে হবে সেটা আবার একটু বললে ভালো হবে। লিডার হচ্ছে আমাদের তো প্রত্যেকেরই মোটামুটি সোশ্যাল মিডিয়া আছে, মেসেঞ্জার বলি, হোয়াটসঅ্যাপ বলি। তো ওখানে আমরা গ্রুপ করলে কি করি, যে সবাই মিলে থাকি, কথা বলি। আর একজন হচ্ছে সবাইকে বলে যে ধরুন আমরা গ্রুপে 5 জন আছে, 3 জন কথা বলছে, তখন আপনাকে একটু নক দিয়ে বলতে হবে যে হ্যাঁ আপনি কেন বলছেন না, বা আপনি কখন ফ্রি থাকেন। অথবা আপনারা যদি একটা টাইমে বসে কথাবার্তা বলেন, তখন হচ্ছে সেটা আপনি থাকবেন। এত কিছুও না, শুধু হচ্ছে ওই গ্রুপের কে কী করছে, কার কী সমস্যা, সেটা হচ্ছে ওই রিপোর্ট দিতে হবে, এটুকুই হচ্ছে কাজ। আর বাকিটুকু তো আমরা প্রত্যেকে প্রতিদিনই করি সাধারণ জীবনে। হ্যাঁ, গ্রুপ স্টাডি, সবাইকে এখানে অংশগ্রহণ করতে হবে। আর কেউ যদি কোনো অসুবিধা থাকে, সেটা হচ্ছে গ্রুপ লিডারের মাধ্যমে আমাদেরকে জানাবেন। কারণ আমরা যখন বলি যে আমাদেরকে জানাবেন, বলবেন কি সমস্যা, এই যে দেখুন আজকের ক্লাসে কিন্তু খুব কম রেসপন্স ছিল। তো এরকম অনেকেই থাকে যে বুঝছেন না, কিন্তু হচ্ছে চক্ষু লজ্জার ক্ষেত্রে আর বলেন না, বা বলেন যে থাক পরে বুঝে নিব, বই দেখে বুঝে নিব, যেটা আসলে পরে ক্লিয়ার হয় না। তো যেসব ক্ষেত্রে ক্লিয়ার হয় না, সেসব ক্ষেত্রে আসলে দরকার হয় একটু জিজ্ঞেস করে নেওয়া বা একটু শিওর হয়ে নেওয়া। সেজন্য হচ্ছে আমাদেরকে নক দিতে বলি, দিতে বলে না, দেয় না কেউ, সাধারণত কেউ নক দেয় না আমাদেরকে। এই জন্যই হচ্ছে আমরা বললাম যে গ্রুপ থাকুক, গ্রুপে ওরা চর্চা করুক, যে গ্রুপ লিডার সে বলবে, সে মানে আপনারা নিজেরা যদি সমাধান করতে না পারে, তখন আমাদেরকে অবশ্যই জানাবেন।
আর পার্সোনালি তো নক দিতে পারবেনই, সবসময় বলা হয়ে থাকে পার্সোনালি। এতগুলো অ্যাডমিন প্যানেল আছে, এতগুলো শিক্ষক আছে, সবাই মোটামুটি উত্তর দেয় যতটুকু পারে। ওদের তো ব্যস্ততা থাকে, তারপরেও প্রচুর সময় রাখে হাতে আপনাদেরকে উত্তরগুলো দেওয়ার জন্য, কিন্তু আপনারা প্রশ্নটাই করেন না। আচ্ছা, গ্রুপটা কবে থেকে চালু হবে? গ্রুপ আমরা যদি গ্রুপ লিডার পেয়ে যাই, 6 জন গ্রুপ লিডার যদি পেয়ে যাই, আমাদের গ্রুপ করে দেওয়া হবে। আর গ্রুপ প্রথম দিকে আমরাই করে দিব, মানে যাতে সংখ্যাগরিষ্ঠ যারা রেসপন্স করে তারা যাতে সবাই এক গ্রুপে না পড়ে যায়, সেজন্য হচ্ছে আমাদের গ্রুপটা করে দেওয়া হবে। আর যাতে সব ধরনের বা পেশার সবাই যদি একসাথে পড়ে যায় তখন হচ্ছে এটাও একটা সমস্যা, তো সেজন্য গ্রুপ আমাদের থেকেই করে দেওয়া হবে। শুধু লিডারগুলো বলছি যে আপনারা বলুন কে কে হবেন। চেঞ্জ হবে না, গ্রুপে যারা থাকবে সবাই একবার করে দিয়ে দিতে হবে। হ্যাঁ, চেঞ্জ হবে, এটা কিছুদিন পরপরই চেঞ্জ হবে। টাইমটা কি একটু জানা যাবে? তাই সময় বলতে সময় বলতে একজনের দায়িত্বে 15 দিন বা হ্যাঁ এরকমই, বেশি থেকে বেশি 1 মাস, এর চেয়ে বেশি হবে না। আর এটা তাহলে আমি আগ্রহী ছিলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আরও একজন পাওয়া গেল, তাহলে 5 জন হলো। আচ্ছা, বাকিরা হচ্ছে তাহলে ইনবক্সে বলবেন, এখন অনেকটাই রাত হয়ে গেছে, 9:30 হয়ে গেছে, শান্তি দিয়ে দিচ্ছি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সকলকে আবারও নমস্কার, শুভরাত্রি, সবাই নিরাপদে থাকবে।